আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে, প্রতিদিনের মতোই। তো এখন বাজে সকাল 9টা 20। এখন আমি রান্না করার উদ্দেশ্যে রান্নাঘরে যাব। তো এতক্ষণ শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে আজকে কী রান্না করব। পরে ভাবলাম যে আজকে মুরগির মাংস দিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করি। তো ভাবলাম যে আজকে বিরিয়ানিটা আমি আমার মতো করে রান্না করব। ইউটিউবে অনেকভাবে অনেকে রান্না করে, কিন্তু আমি আমার মতো রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর আমার বাসায় যে মটর বসাইছিল, সেই মটর ভালো মতো মানে আরও খুঁদতে হবে। কম খোদা হয়েছিল, পানি উঠে না, মটর ছাড়লে পানি উঠে না। পরে এখন তো আমরা সরকারের লাইনের পানি ব্যবহার করতেছি। তো আজকে পাকিস্তানি দুইজন আসছে কাজ করার জন্য। সকালে আমার ম্যাডাম আমাকে বলল যে ওনারা আসবে কাজ করতে, আমি মানে সাবধানে জানি থাকি, এটা আর কি বলল। তো এতক্ষণ আমি কাজকর্ম শেষ করে রুমে রেস্ট করতেছিলাম। এখন আমি রান্নাঘরে যাব, রান্না বান্না করব। ভাবলাম যে আগে থেকে রান্না বান্না শেষ করে আসি। আবার আমার কফিলে এক রুমে ঘুমাইতেছে, উনি ঘুম থেকে উঠলে আমার ওই রুম পরিষ্কার করতে হবে। এই জন্য ভাবলাম যে আমি আগে রান্নার কাজটা ক্লিয়ার করি, নাহলে বসে থাকলেই সময় নষ্ট। যেহেতু সবাই বাসায়, রান্না বান্না শেষ করে পরে এসে বসে থাকি। তো আপনারা সাথেই থাকেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আমার সাথে আপনারা রান্নাঘরে। চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করার জন্য। তো এখানে মুরগি আমি ভিজায় রেখে গেছিলাম সকালবেলা। এখানে আমি প্রথমে মুরগি কেটে নিচ্ছি। মুরগিটা কেটে তারপর মশলা দিয়ে আমি মাখায় রাখবো। আর এখানে 1.5টা মুরগি রান্না করব। 2টা ভিজায় রেখে গেছি, কিন্তু একটা আরও অর্ধেক রান্না করব। প্রতিদিন আমরা যখন মুরগি রান্না করি 1.5টা করে রান্না করি, কারণ একটা মুরগিতে হয় না, 1.5টা মুরগি লাগে। আর আমার ম্যাডামের ছোট মেয়ে, মেঝো মেয়ে, ওরা ভাতের চাইতে মাংসই বেশি খায়। তো এই জন্য আর কি। আর এখান থেকে অর্ধেক মুরগি হচ্ছে আমি আর আমার কফিলের, আর বাকি একটা হচ্ছে আমার ম্যাডাম তার মেয়েদেরকে, বাচ্চাদেরকে নিয়ে খায়। মুরগিটা আমি এইভাবেই কাটি সব সময়, এইভাবে মাঝখান থেকে একটু কেটে তারপর টান দিলে কিন্তু 4 ভাগ করে এইভাবেই কাটি। তারপর আমি আবার ছোট পিস করে নিয়ে আর নিব, কারণ এত বড় মুরগির পিস আমার ভাল লাগে না। আর অনেক আগে আমি যখন প্রথম প্রথম আসছিলাম, তখন এখানে বড় বড় মুরগির পিস রান্না করতাম 4 পিস করে, কারণ ওইভাবে আমার ম্যাডাম বলছিল। তারপরে এখন দেখি ওইভাবে আমার কাছে ভাল লাগে না, এখন থেকে আমি আমার মতো করে রান্না করি। তো একটা জায়গায় প্রথম প্রথম আসলে তো মনে হয় যে এটা করলে কি বলবে না বলবে, মানে একটা ভয় কাজ করে। কিন্তু পরে যখন কাজ করতে করতে মানে ভাব বুঝে গেলাম, তখন মনে হলো যে না, আমি যেভাবে যেটাই করে দেই ওনারা সেভাবেই ওইটাই খাবে, কোনো কিছুই বলবে না। তারপরে এই তো মুরগি কাটা শেষ। এখন আমি হচ্ছে চামড়াগুলো ছাড়াই নিব। চামড়াগুলো কিন্তু এখানে খাওয়া হয় না, ফালাই দেওয়া হয়। তো আমি মাঝে মাঝে যে মুরগি যখন ফ্রাই করি, তখন এই চামড়া সহ কী করি, ভালো মতো পরিষ্কার করে ফ্রাই করি। তা আমার কফিলে বলে যে চামড়া ফালাই দিতে, চামড়া যেন না রাখে, কারণ চামড়া সহ রান্না করলে ফয়সাল তো আর বুঝে না, ও চামড়া সহ খায় ফেলাই। তো ওরা আবার এইগুলা খায় না, ওরা ভালো জিনিসই খায় না। আর হচ্ছে এই মুরগির চামড়া খাইতে যাবে, খাসির মাংসের শুধু মাংস খায়, হাড্ডি খায় না। তারপরে হচ্ছে মাথা পা এগুলো কিছুই খায় না। তো সব ফালাই দেয়, আর শুধু মাংস, সলিড মাংস ওরা খায়। আর এখানে তো মুরগির চামড়া। তো আমি এখানে হচ্ছে ভিডিও অন করে আমি আমার মতো কাজ করতেছিলাম, আর আমার কফিলে কিন্তু দেখতেছিল, ওই যে আমার কফিলে দেখা যায় একটু, উনি ওই যে পাকিস্তানি লোক কাজ করতেছে না বাসায়, ওনাদের জন্য নাস্তা নিবে। তো আমাকে জিজ্ঞাসা করতেছিল যে নাস্তা আছে কি না। পরে আমি বললাম হ্যাঁ ওইখানে আছে, রুটি আছে, চা আছে। পরে উনি ওখান থেকে নিচ্ছিল। তা আমার ক্যামেরাম্যান আমার কফিলে কিন্তু দেখতেছে যে আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু উনি কখনোই কেউই কিছু বলে না। ম্যাডামও দেখে, ও কফিলও দেখে, কেউ কিছুই বলে না, জিজ্ঞাসা করে না যে তুই ভিডিও করতেছিস কে লেগা, কিছুই বলে না। সবাই রান্নাঘরে আসে, কেউ কিছুই বলে না। এর জন্য আমি আমার মতো করে ভিডিও বানাই আর কি। তারপরে এই তো এখন আমার চামড়া সহ ছাড়ানো শেষ, আমি একটু ধুইয়া নিছি। এখন আমি ইয়া করতেছি, কাইটা নিচ্ছি, যে বললাম না ছোট ছোট করে কাইটা নিব এখান থেকে। মানে প্রথমে 4 পিস, তারপরে আবার 4 পিসের থেকে আরও 4 পিস বের করব, টোটাল 8 পিস করে নেব। তো এইভাবে দিয়া কেচি দিয়ে কাইটা নিচ্ছি। কেচিটা আনাতে অনেক বেশি সুবিধা হয়েছে, আমি মাছ তারপরে মুরগি এগুলো কেচি দিয়ে কাটি, মানে সুবিধা হয়, ওই চাকু দিয়ে আর পোষাইতে হয় না।
তো আমার কাটা শেষ, এখন মাংসগুলো আমি ভালো মতো ধুয়ে নিব। ধুয়ে বা আমি মশলাটা রেডি করে রাখছি, তারপরে মশলাতে মাখায়া হচ্ছে কিছুক্ষণ রেখে দিব। তো ওইখানে মশলাতে মাখায় রেখে দিয়ে আমি আবার ভাত বসাবো, কারণ বিরিয়ানি তো আবার করতে হয়, ভাত হাফ সিদ্ধ করতে হয়। তো এই বিরিয়ানিটা এক একজন এক এক রকম রান্না করে, হায়দ্রাবাদি বিরিয়ানি। আমি আমার মতো করে রান্না করতেছি। আমি ইউটিউবে দেখছি ওনারা হচ্ছে মাংস মশলা দিয়ে মাখায়া তারপরে ওই ভাত হাফ সিদ্ধ করে ওই কাঁচা মাংসের উপরেই ওই ভাত চাল দিয়া দেয়, দেওয়ার পরে দমে বসায় রেখে দেয় 40 মিনিটের জন্য। কিন্তু আমি আবার ওই রকম করে করব না যে কাঁচা মাংসের উপরে করে দিব, ভাত দিয়ে দিব, দমে বসে রাখবো, ওইভাবে আমি করব না। আমি করব হচ্ছে মাংসটা একটু কষাই নেব চুলায়, এতে করে আমার মনে হয় বেশি ভালো হবে। তো এই যে আমি এখানে একটা টমেটো পেস্ট, তারপরে আদা রসুন বাটা, লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মুরগির মাংসের মশলা, এগুলো সব কিছু আমি, একটা লেবুর রস, সব কিছু আমি দিছি। দিয়া সুন্দর মতো এই যে মাংসটা আমি দিছি, এখানে তেলও কিন্তু দিছি, তেল না বাটার। তো সুন্দর মতো সব কিছু দিয়ে আমি এই যে মাখাবো। এখন হাতে গ্লাভস পরে নিয়েছি, এতে করে আমার হাতে যাতে না হয়। আর আমি না মরিচ ধরতে পারি না, খালি হাত দিয়ে মরিচ ধরতে পারি না, আমার হাত অনেক জ্বলে। ওই দিন জাস্ট আমি কেচি দিয়ে কয়েকটা কাঁচামরিচ কাটছিলাম, মানে আমি সালাদ বানানোর জন্য। তো আমার হাত এত জ্বলছে, মানে আমি হাত দিয়ে মরিচ ধরতে পারি না। তো রান্না বান্না করি ঠিকই, কিন্তু মরিচ ধরতে পারি না, কারণ এইখানে তো ওই মরিচ দিয়া কোনো রান্না বান্না হয় না, ভর্তা টর্তা বানানো হয় না, অভ্যাস নাই, তো এর জন্য হাত জ্বলে। তো যাই হোক, আমার মাখানো হয়ে গেছে, এখন গ্লাভসটা খুলে ফেলে দিলাম। এই তো লাল টকটকা দেখা যাচ্ছে। তো এখন বিরিয়ানির জন্য আমি চুলার মধ্যে পাতিল ভরে পানি দিছি। তো এখানে আমি অর্ধেক লেবুর রস করে দিচ্ছি সুন্দর মতো। তো রস করা শেষ হওয়ার পরে এই যে লেবুটাই আমি এখানে ঢেলে দিলাম, তারপরে আস্ত কিছু এলাচ, দারচিনি, গরম মশলা, তারপরে আনাম জিরা, ধনিয়া, সামান্য পরিমাণে ঘি, লবণ, এগুলো সব কিছু আমি এখানে দিয়ে দিলাম। তো পানিটা আমার কিন্তু বলক এসে গেছে। এখন আমি চালগুলা, যে বাসমতি চাল ভিজাই রাখছিলাম আগের থেকে, সকালবেলায় আমি ভিজাই রেখে গেছি, মুরগি যখন ভিজাইছি তখন চালও ভিজাই রেখে গেছি। তারপরে তো আমি বাসমতি চাল সুন্দর মতো ধুইয়া নিছি, এখন আমি এই যে পানির মধ্যে দিয়া দিব। ভাতটা আমি কিন্তু হচ্ছে 70 থেকে 80 ভাগ রান্না করলে হবে, 100 ভাগ ফুটানো যাবে না। এত পুরাপুরি ভাত একদম ফুটায় ফেললে পরে আবার দমে বসায় রাখলে ভাত গইলা যাবে। আর এই বিরিয়ানিটা রান্না করলে কিন্তু এই বাসমতি চালটা একদম আস্ত আস্ত থাকবে, ওইটা বেশি দেখতেও সুন্দর লাগবে, খাইতেও কিন্তু মজা লাগবে। তো এই জন্য আমি ভাতটাকে 70 ভাগ করে নিব, কারণ এই চালটা আবার 80 ভাগ করতে গেলে বেশি গলে যাবে, কারণ এই চালটা রান্না করতে বেশি সময় লাগে না। এক এক সময় এক এক চাল নিয়ে আসে, কত চাল দেখা যাচ্ছে পানি বেশি লাগে, আবার কতগুলো কম দিলেই হয়ে যায়। এর জন্য আমি অনেক সময় দেখা যাচ্ছে মাপে গরমিল হয়ে যায়, বুঝি না, তারপরে আবার রান্না করতে করতে ঠিক হয়ে যায়। তো এখানে আমি দেখেন মুরগির মাংস আমি কষায় নিচ্ছি সুন্দর মতো। এখন আমি এই যে লেগ পিসগুলো, না এই লেগ পিসগুলো উঠায় রাখবো, কারণ লেগ পিসগুলো আগে সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য আমি ওই রানের পিসগুলো আগে উঠায় রাখতেছি, এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন বুকের পিস আর যদি লেগ পিস একসাথে কষাই না, তাহলে দেখা যাচ্ছে বুকের অংশটা একটু সিদ্ধ হইতে সময় লাগবে, কারণ ওখানে মাংস বেশি। আর লেগ পিসের যে রানগুলা ওইটা আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওইখানে, এই জন্য আমি ওইটা উঠায় রাখবো। উঠায় রেখে তারপর বাকিগুলো আর একটু কষাইয়া তারপরে সব কিছু ঢাইলা দিব। আবার এখানে আমি কয়েকটা আলু ভাইজাও দিব, এতে করে আলু, বিরিয়ানিতে আলু কিন্তু অনেক বেশি মজা লাগে। কে কে পছন্দ করেন জানি না, তবে আমার কাছে বিরিয়ানির মধ্যে আলু অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি মাংসগুলো সুন্দর মতো সেট করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আলু মনে হয় আমি দিয়ে দিছি, এখানে আলু দিছি নাকি, হ্যাঁ মনে হয় আলু দেই নাই, এখনও ভাইজা দিয়ে দিব, তেলে ভাজবো। তো এই যে আমি আলু দিয়ে দিছি, পেঁয়াজ বেরেস্তা বানাই দিয়ে দিছি, ওগুলো ক্লিপ আর নেওয়া হয় নাই, কারণ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম, মনে ছিল না। তারপর এখানে ভাজা আলু আর পেঁয়াজ বেরেস্তা এগুলো সব দিছি, লবণটাও টেস্ট করে নিছি, সব কিছুই একদম সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি এখানে ওই যে ভাত যে সিদ্ধ করে রাখছি 70 ভাগ, ওই ভাতগুলো এখানে আমি এই যে ঢেলে দিব, দমে বসায় রাখবো, ঢেলে দিয়ে সুন্দর মতো সুন্দর করে চাপ চুপ দিয়ে ঢাইকা তারপর রেখে দিব।
20 মিনিট রাখলে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমি মাংসটা আগে কষাইছি আর ভাতটাও হাফ সিদ্ধ করছি। 20 মিনিট যদি ঢাইকা আমি রেখে দিই তাহলে সুন্দর মতো একদম মাংসটাও সফট হয়ে যাবে, আর পানি একটু একটু আছে ওগুলোও শুকায় যাবে, আর চালটাও সুন্দর মতো ফুটে যাবে। চামচ দিয়ে এভাবে যাইতে যেতে আমি সেট করে দিচ্ছি। এখন আমি ঢাইকা এর উপরে আবার আমি দেব দুধের সাথে আমি একটু ফুড কালার গুলাই নিছি, এটা দিব, কিশমিশ ভাজা আছে ওগুলা দিব, দিয়ে তারপর ঢেকে রাখবো। তো এসে আমি যে পাউডার দুধের সাথে একটু ফুড কালার দিয়ে নিছি, এখন আমি কিশমিশ ভাজা দিয়ে দিব উপরে, কালো কিশমিশ আর সাদা কিশমিশ এগুলো আমি ভাজা নিছি, এখন উপরে ছিটাই দিয়ে দিলাম। তারপরে তো আমার হয়ে গেছে। আমি খালি চুলায় কিছুক্ষণ রান্না করে তারপর নিচে তাওয়া বিছাই করব। তো ওগুলা বিরিয়ানি ওদিক দিয়ে চুলায় বসাই দিয়েছি দমে, আর এদিক দিয়ে আমি বাকি কাজগুলো করে নিব। এই যে সালাদ কেটে নিচ্ছি। সালাদ আমি প্রতিদিন বানাই, যেদিন সালোনা রান্না করি ওই দিন শুধু সালাদ বানাই না, আর বাকি সব খাবারেই সালাদ থাকে। কিন্তু সালাদ বানাই ওদেরকে দিই, আমার খাওয়া হয় না। আমি কেন জানি সালাদ আমার তেমন একটা খাইতে ভাল লাগে না, তবে সালাদ খাওয়া কিন্তু ভালো। এখানে শসা, তারপরে সালাদ পাতা থাকে, এগুলো অনেক ভালো। শসা তো পেটের চর্বি কাটার জন্য অনেক ভালো, আর সালাদ পাতা এটাও শরীরের জন্য অনেক ভালো। কিন্তু আমি বানাই, কিন্তু খাওয়া হয় না আমার। তো একটা শসা আমি বড় দেখে নিয়েছি, কাইটা নিচ্ছি। বিরিয়ানির সাথে এই সালাদ একটু বেশি লাগবে, এর জন্য বড় একটা শসা নিছি। আর এখানে দেখেন আমি কয়টা 4টা মনে হয় সালাদ পাতা নিছি। এটা এটা সালাদ পাতা মানে এটা খাস পাতা বলে, ওরা এই দেশে খাস বলে। তো এই পাতা এই যে সুন্দর মতো ধুইয়া নিছি। এই পাতাগুলো একটা একটা করে ধুইতে হয়, নাহলে ভিতরে পোকামাকড় থাকে কিনা এটা ভালো করে একটা একটা করে ধুয়ে ডলে ডলে ধুইতে হয়। তারপরে এই তো ঝুরি ঝুরি করে কাইটা নিচ্ছি। আমার ম্যাডাম যে সালাদ বানানোর যে মেশিন আনছিল, ওইটাতে সালাদ কাটা তো হয় না, ওটা একদম কিমা হয়ে যায়। তো ম্যাডাম ওই দিন রান্নাঘরে এসে জিজ্ঞাসা করতেছে যে সবজি টবজি কাটার যে মেশিন আনছি সালাদ বানানোর, ওইটা দিয়ে আমি কেন করি না। পরে আমি বললাম ওইটা দিয়ে কাটাকাটি ভালো হয় না, ওইটা দিয়ে সব কিছু কিমা হয়ে যায়। পরে আমার ম্যাডাম কইকে আল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, কিনে নিয়ে আসছি। পরে আমি বললাম যে সালাদ তারপরে সবজি কাটার মেশিন আছে আলাদা, ওইটা দিয়ে সবজিও কাটা হয় সুন্দর মতো, সালাদও কাটা হয়। পরে ম্যাডাম বললো আচ্ছা ঠিক আছে, হয়তো বা আনতে পারে, জানি না আনবে কি না আনবে জানি না, কারণ আমার মনে হয় মেশিনের থেকে হাতে কাটাই বেশি ভালো। তো এখানে আমি 4টা আম নিয়ে নিছি। আমি প্রতিদিন তো 2টা করে আম কাটি, বড় বড় হইলে আমি 2টাই কাটি, আর একটু ছোট হইলে 3টা কাটি। তো আজকে এখানে 4টা নিছি, কারণ একটা আম আমার কাছে ভাই হেডের থেকে মনে হচ্ছিল যে এটা ভিতরে ভালো হবে না, তো ভালো না হইলে ফালাই দিব, এর জন্য একটা বেশি নিছি। তো প্রতিদিনই এখন হচ্ছে আম, তারপরে ওই যে কি বলে জানি, বাঙ্গি বাঙ্গি। আচ্ছা, বাংলাদেশে কি বাঙ্গি আছে কিনা আপনারা জানাবেন তো, এখন বাংলাদেশে বাঙ্গি পাওয়া যায় কিনা, নাকি এখন বাঙ্গির সিজন কিনা। এখানে তো 12 মাস বাঙ্গি পাওয়া যায়। তো এই বাঙ্গিগুলা খেতে অনেক টেস্ট ছিল, একদম মিষ্টি ছিল। তো আম, বাঙ্গি আর হচ্ছে বেদানা ফল এগুলা কাটবো। সব কিছু কেটে ওদিক দিয়া করে মানে বিরিয়ানি দমে বসায় রেখে দিক দিয়া সব কিছু কেটে রেডি করে ফ্রিজে রেখে দিব। সালাদও বানানো শেষ, তাইলে আমার কাজকর্ম শেষ। আবার রান্না বান্না অর্ধেক বসাই করে চলে গেছিলাম ম্যাডামের রুমে। ওই রুমে ম্যাডামের হাজব্যান্ড ঘুমাইছিল, তো উনি ঘুম থেকে উঠছে, ওই রুমটা গুছাই দিয়ে আসলাম। কারণ ওই রুমটা গুছাই দিলে আমার ম্যাডাম আবার বাচ্চা নিয়ে ওই রুমে গিয়া শুয়ে থাকবে, এই জন্য ওই রুমটা আগে গুছাই দিয়ে আসলাম। রান্না করতেছিলাম, যা চুলা মানে নিভাই দিয়ে গেছিলাম। আজকে কেমন যেন ভালো লাগতেছে না, অনেক বেশি গরম, গরমে কোনো কিছু করতে ভালো লাগতেছে না, কিন্তু কি করতে কিছু করার নাই, রান্না বান্না করতে আবার যেতে হবে। তো এইখানে হচ্ছে আমার কাটা শেষ আম, আমি আমার আমার ভাগেরটুকু নিয়ে নিলাম, আর এখানে যে র্যাপিং দিয়ে র্যাপিং করে নিলাম, এগুলো ফ্রিজে রাখবো। আর এখানে দেখেন বাঙ্গিটা কাটতেছি আপনাদের সামনে, আপনারা দেখেন। ম্যাডামে 4টা বাঙ্গি নিয়ে আসছিল, সবগুলাই ভালো ছিল, মিষ্টি ছিল, আর কালারগুলো খুবই সুন্দর ছিল। কে কে বাঙ্গি খেতে পছন্দ করেন কমেন্ট করবেন।
আমার আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে, মানে একটু মিষ্টি মিষ্টি হইলে খাইতে ভালো লাগে। আর এরকম লাল লাল থাকলে, কিন্তু পাঞ্চা পাঞ্চা যেগুলো ওগুলো আমার খেতে ভালো লাগে না। আমি যখন আগে ছোট ছিলাম তখন আমার নানার সাথে নানির সাথে গ্রামে যাইতাম মানিকগঞ্জ বেড়াইতে। আমার নানার নানির গ্রাম তো মানিকগঞ্জ। তো ওখানে বাঙ্গি চাষ হয়। আমার নানি যখন যাইতো আমার নানার সাথে, তখন আমিও যাইতাম। তো ছোট ছিলাম তখন, তো ওখানে তো বাঙ্গি চাষ হয়। তো আমার নানি কি করতো, বাঙ্গি নিয়ে আসতো অনেকগুলা করে। মানে আমার নানিদের যে আত্মীয় স্বজন যারা আছে সবাই, মানে সবাই বাঙ্গি চাষ করে, ক্ষেত আছে, সবাই ক্ষেতের থেকে বাঙ্গি উঠায় উঠায় দিত। পরে আমার নানা কি করতো, মানে রাস্তায় আমরা যখন চলে আসব, এগুলো তো আমার নানা কি করতো বস্তা বইরা টাইনা নিয়ে আসতো। আমার নানা রাইগা এই বাঙ্গি আসার মাইরা রাস্তার মধ্যে এই বাঙ্গি আসার মাইরা তারপরে এই বস্তার উপরে পাড়াইতো, মনে করো জিত কইরা। এরকম করার কারণ হচ্ছিল আমার নানা পছন্দ করতো না যে এত দূর থেকে এত কিছু টাইনা নিয়ে যাইতে। এর জন্য রাগ কইরা বাঙ্গির ওই বস্তা আসার এরা ফালাইতো আর পাও দিয়ে পাড়ায় একদম নষ্ট করে ফেলাইতো, যাতে করে এগুলা টাইনা নিতে না হয়। পরে আমার নানার নানি ইচ্ছা মতো লাগতো ঝগড়া। আমার এই বাঙ্গি কাটলে এই কথাগুলো মনে পড়ে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যখন আমি ছোট ছিলাম তখন আমার নানা নানি যদি গ্রামে যাইতো বেড়াইতে, আমি সবসময় আমার নানা নানির সাথে আমি যাইতাম। আর ওখানে গিয়ে আমি যে তেঁতুল গাছ ছিল, তেঁতুল পাতা খাইতাম। টক টক লাগতো তেঁতুল পাতা এগুলা। এখনো আমি আমাকে যখন বড় হওয়ার পরে যখন ওইখানে গেছি আবার বেড়াইতে, তখন আমার গলাটা খুশখুশ করতেছে, কেন জানি না, হুট করে কথা বলতে পারতেছি না। তো বড় হওয়ার পরে যখন ওই মানিকগঞ্জ বেড়াইতে গেছি নানাদের, এখন এখন তো আমার নানা নাই বেঁচে। তো ওনারা আমাকে দেখে, বড় হয়েছি না, আগে তো ছোট ছিলাম, তখন বলতো যে এটা ও না, ওই যে আইসা আইসা তেঁতুল পাতা খাইতো। এগুলা বলতো আমাকে দেখা। হুট করে গলায় জানে কি হয়েছে জানি না, খুসখুসে কাশি হয়ে গেছে। তো সব কিছু কাটা শেষ, এখন ফ্রিজে এখন গুছাই রাখতেছি। ফ্রিজে 2 থাক ভরা খালি পানি আর পানি, কারণ এত পরিমাণে গরম, পানি যদি বেশি করে না রাখা হয় তাহলে পানি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কাজ মানে শেষ হয় না, একটার পর একটা করতেই থাকি করতেই থাকি। তো এখানে বিরিয়ানি আমার রান্না হয়ে গেছে, দমে বসায় রাখছিলাম। এখন দেখি পানিও শুকায় গেছে আর চালও সফট হয়ে গেছে। আমি একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম যাতে সুন্দর মতো মিক্স হয়ে যায়, আস্তে আস্তে লাড়াচাড়া দিচ্ছিলাম। তো এখন আমি হটপটে বেড়ে রাখবো। কেমনটা লাগে বলেন তো, কথাই বলতে পারতেছি না, হুট করে গলায় কি যেন হয়েছে, খুসখুসে কাশি, আর গলায় মনে হচ্ছে কি যেন বাইধা রয়েছে, এরকম অবস্থা। তো রান্না বান্না শেষ, এখন হটপটে বাইরে রাখতেছি। এখন আমার তাহলে পাতিলটা ধুয়ে রান্নাঘরটা মুইছা একদম রান্নাঘর থেকে চলে যাব। আর বাহিরে কাজ করতেছে লোকজন, তো ওনাদের খাবার কিনা নিয়ে এসে দিবে, বাসায় রান্না করতে না করছে ওনাদের জন্য, এর জন্য ওনাদের জন্য রান্না করি নাই। তো এই ছিল আমার আজকের চিকেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি। তো আমি বললামই তো, আমি আমার মতো করে রান্না করলাম। হয়তো বা অনেকে এসে বলতে পারেন যে বিরিয়ানি হয় নাই রান্না। তো আসলে আমি তো প্রথমেই বলছি যে এই হায়দ্রাবাদি বিরিয়ানি এক একজন এক এক রকমভাবে রান্না করে, তবে আমি আমার মতো করে রান্না করছি। তবে খেয়ে সবাই অনেক প্রশংসা করছে, বলছে অনেক মজা হয়েছে। আমার ম্যাডাম, আমার কফিল, বাচ্চারা সবাই খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে বিরিয়ানি। আর আমার কফিলে সবসময় এই ধরনের খাবার খাইতে পছন্দ করে, এসব বিরিয়ানি মাকবুস এগুলো অনেক বেশি পছন্দ করে উনি। তো উনি বলছে অনেক মজা হয়েছে, ম্যাডামও বলছে অনেক মজা হয়েছে। তো এই তো ভিডিওটা আর আজকে বেশি বড়, অনেক বড় হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। আর এখানে রাখতেছি কারণ অনেক আপনারা লং ভিডিও চান, এই জন্য এখন লং লং ভিডিও আপলোড করি। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেও বললাম আবার লাস্টেও বললাম, ঠিক আছে? তো তো হয়ে গেছে, এখন চলে যাব হচ্ছে। দেখেন গলার কি হইলো আমি বুঝলাম না, রং চা বানা খাইতে হবে এখন গিয়া, গলায় খুব খারাপ অবস্থা, হুট করে এরকম হইতেছে কেন জানি না।
এই গরমের মধ্যে কি নর্মাল পানি খাওয়া যায়? আমি হচ্ছে ঠান্ডা জুস খাইতেছিলাম, এই জন্য হয়তো গলায় হুট করে এরকম অবস্থা হয়েছে। তো আজকের ভিডিও এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।